আজকের বাংলাদেশের ইতিহাস নিয়ে আজকে আমরা যে ক্লাসটা করাবো সবাই রেডি করো। বাংলাদেশের ইতিহাস আমরা শুরু করব। তার আগে কিন্তু আজকে তোমাদের নার্সিং ভর্তি প্রস্তুতি তোমরা যারা নিবে তোমাদের জন্য যে সবার একটা কমপ্লেন থাকে যে আমরা ইতিহাস মনে থাকে না। তো আমরা গতকালকে 1971 সালের মহান মুক্তিযুদ্ধটা আমরা যেভাবে পড়েছিলাম আচ্ছা, সো আমরা গতকালকে যেভাবে মহান মুক্তিযুদ্ধ পড়েছিলাম সেভাবে হচ্ছে আজকে আমরাও একটু পড়বো। সেটা হচ্ছে যে পর্যায়ক্রমে, কেমন? সো আমরা হচ্ছে 1905 থেকে শুরু করব, কারণ বাংলাদেশের ইতিহাস মূলত 1905 সাল থেকে আমরা যে আধুনিক ইতিহাস ইতিহাস ধরে থাকি এবং তোমাদের বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে পরীক্ষা প্রশ্ন আসবে সেটা এখন তোমরা একটু সবাই জানিয়ে দাও, যে 1905 সাল কেন আমাদের জাতীয় জীবনের এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, এখন তোমরা বলো 1905 সালে কি হয়েছিল, কি এমন ঘটনা ঘটেছিল। দেখো এখানে আমরা একটা শখ এঁকেছি, সেটা হচ্ছে 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, তাই না? যে আমাদের কি হয়েছিল, ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এটা ভাগ করা হয়েছিল। তো বঙ্গভঙ্গ এটার কারণ কি ছিল তোমরা কি সবাই জানিয়ে দাও, যে 1905 সালে কি হয়েছিল, কি এমন ঘটনা ঘটেছিল যে 1905 সালটা এত বেশি ইম্পর্টেন্ট। সবাই জানিয়ে দাও 1905 সালে কি হয়েছিল। কথা ভালো করে বোঝা যায় না। আচ্ছা, একটু কষ্ট করেই করো, আশা করি ঠিক হয়ে যাবে। তোমরা নোট করতে থাকো, কেমন? ওকে, 1905 সালে কি হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। সো বঙ্গভঙ্গ, বঙ্গ মানে কি, যে পুরো বঙ্গটাকে ভাগ করে ফেলছে, ফেলছে বঙ্গ, বঙ্গ মানে ভেঙে ফেলছে। এটা কি হয়েছে, কেন বঙ্গভঙ্গ হয়েছিল? কারণ এত বড় একটা রাজ্য শাসন করাটা তৎকালীন যে যে উপমহাদেশ যারা শাসন করেছিল, যে তারা হচ্ছে এটাকে তাদের কার্যক্রম, তাদের যে প্রশাসনিক কার্যক্রম এটাকে ভালো করার জন্য বা সুন্দর করার জন্য বা যাতে সহজ করার জন্য এই বঙ্গভঙ্গ করেছিল। দেখো এখান থেকে বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল এটাকে ভাগ করে ফেলেছিল দুইটাকে, যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 সালে। এখন তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে এই যে বঙ্গভঙ্গ যেটা হয়েছিল এটা কি করেছিল, এটা হচ্ছে লর্ড কার্জন করেছিল। কি করেছিল এই বঙ্গভঙ্গ, কে করেছিল? লর্ড কার্জন, কেমন? সো এই লর্ড কার্জনের নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল আছে, তাই না? সেটার নাম হচ্ছে কি, কার্জন হল, কেমন? সো কার্জন হলের না, এই লর্ড কার্জন কি করেছিল 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল, কেমন? ওকে, এখন আমরা সরাসরি চলে যাই যে দেখো 1905 থেকে 1911 কি হয়েছিল। 1911 সালে কি হয়েছিল সবাই একটু নোট করে রাখবে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। যে তারা যে টোটাল যে বঙ্গপ্রদেশকে যে দুই ভাগে ভাগ করেছিল, তারপরে আবার করেছিল কত সালে, 1911 সালে। 1911 সালে কি হয়েছিল, বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এবং এই বঙ্গভঙ্গ রদ কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ। কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ। পরীক্ষা যদি আসে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, 1905 সালে। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, 1905 সালে। আচ্ছা, একটু সাউন্ড নিয়ে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে করো, যে সাউন্ডে যদি প্রবলেম হয়েও থাকে জাস্ট তোমরা একটু কষ্ট করে লেখো, কেমন? ওকে, সো 1905 সালে কি হয়েছিল, বঙ্গভঙ্গ। পরীক্ষা আসবে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, 1905 সালে। অথবা পরীক্ষা আসতে পারে বঙ্গভঙ্গ কে করেছিল, সেটা হচ্ছে লর্ড কার্জন। এখানে লর্ড কার্জনের একটা ছবি আছে। পাশাপাশি দেখো যে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু বারবার তোমাদের পরীক্ষা আসে। সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গ রদ কত সালে হয়েছিল, 1911 সালে। কে করেছিল? লর্ড হার্ডিঞ্জ। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, আশা করি সাউন্ড যা আছে মোটামুটি চলবে, তাই না? ওকে, এ পর্যন্ত লেখছো কিনা সবাই একটু জানাও।
আর আজকে ক্লাসটি হচ্ছে আমরা গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে নিচ্ছি। স্পেশালি গতকালকেও আমি একটা 1900 মহান মুক্তিযুদ্ধের উপর একটা ক্লাস নিয়েছিলাম, এবং এখান থেকে আশা করি তোমরা সর্বোচ্চ কমন পাবে। কেমন? ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। আচ্ছা তোমরা বলো তো 1906 সালে কি হয়েছিল? তোমরা কে কে জানো 1906 সালে কি হয়েছিল? 1906 সালে আমাদের ইতিহাসে এমন কি হয়েছিল যার জন্য এই 1906 সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট? তার আগে একটু শেয়ার করে দেই হোয়াটসঅ্যাপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা যুক্ত হয়েছে এবং কারা কারা ক্লাসটা শেয়ার করেছো তোমরা একটু জানিয়ে দিবে কারা কারা ক্লাসটা শেয়ার করেছো। আমাদের নবনীতা দাস মুসলিম লীগ, হ্যাঁ, আর যে দুনিয়া সে বলেছে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। ইয়েস, কি হয়েছিল দেখো 1906 সালে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। পরীক্ষা আসতে পারে মুসলিম লীগ কত সালে। দেখো আমরা তোমাদেরকে পড়াবো 1905 থেকে 1970 পর্যন্ত টোটাল বাংলাদেশের ইতিহাসটা তোমাদেরকে আজকে আমরা পড়াবো। কেমন? তো সবাইকে নোট করতে হবে, এবং আমরা ইতিহাসটা তোমাদেরকে যে কি বলে পর্যায়ক্রমে তোমাদেরকে শিখাবো, যাতে করে এই সিস্টেমেটিক্যালি যদি তোমরা শিখতে পারো ইতিহাস, তাহলে ইতিহাস কখনো ভুলবে না। কেমন? ওকে, আর এই ইতিহাস তোমাদেরকে শুধু পড়ার জন্য না, তোমাদেরকে তোমার একজন বাঙালি হিসেবে ইতিহাসটা অবশ্যই জানতে হবে, এই বাংলাদেশের ইতিহাস। কেমন? ওকে, সো শেয়ার ডান করেছে আমাদের নবাব সলিমুল্লাহ। হ্যাঁ, স্যার সলিমুল্লাহ কি করছিল? নবাব সলিমুল্লাহ। এই সলিমুল্লাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হল। এখন এখান থেকে যে 1906 সাল যার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মুসলিম লীগ গঠন করা হয়েছিল। ওকে, তো মুসলিম লীগ গঠন করা হয়েছিল কারণ যে এই যে উপমহাদেশের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, এবং এদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই নবাব সলিমুল্লাহ মুসলিম লীগ গঠন করেছিলেন। কেমন? ওকে, কত সালে? 30 ডিসেম্বর 1906 সালে। কত সালে? 30 ডিসেম্বর 1906 সালে। ওকে, কে করে এটা? মুসলিম লীগ গঠন করেন কে? স্যার সলিমুল্লাহ। কে? স্যার সলিমুল্লাহ। স্যার সলিমুল্লাহর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হল আছে, কি হল? সলিমুল্লাহ মুসলিম হল। কি হল? সলিমুল্লাহ মুসলিম হল। ওকে, আচ্ছা, শেয়ার ডান করেছে আমাদের নাজমুন নাহার, শাহিদা শেয়ার ডান করেছে আমাদের শাহরিয়া সুমন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সবাই যারা যারা শেয়ার করেছে, আমাদের সাথে নাহিদা আক্তারও শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলে যাচ্ছে আমাদের 1940 সালে। এরপরে আমরা সরাসরি চলে যাচ্ছি 1940 সালে, যেহেতু আমরা যে এই যে বাঙালির যে বা বাংলাদেশের ইতিহাস, এই ইতিহাসে আমাদের 1940 সালে একটা তাৎপর্যপূর্ণ দিন, তাই না? একটি তাৎপর্যপূর্ণ দিন। এখন তোমরা বলো 1940 সালে কি হয়েছিল, কে কে জানো? সবাই দ্রুত কমেন্ট করো, আর সবাই নোট করে রাখবে। আমরা যে সালগুলো বা যে ডেট গুলো তোমাদের জন্য নিয়ে আসবো, এগুলো হচ্ছে পরীক্ষায় আসবে, বিগত সালে আসছে, এগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে পুরো বাংলাদেশের ইতিহাসটা আমরা আজকে ক্লাসে আলোচনা করবো, রাইট? ওকে, সবাই কথা। লাহোর প্রস্তাব হয়েছিল। এখন তোমরা বলো লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? লাহোর প্রস্তাব, ওকে, দেখো এখানে কি আছে। ওকে, দেখো লাহোর, এখানে একটা ছবি আছে, দেখো 1940 সালে আমরা সবাই জানি লাহোর প্রস্তাব দিয়েছিল 23 মার্চ। এটা হলো 23 মার্চ হচ্ছে কি, দেখো দেখো লাহোর প্রস্তাব হচ্ছে 23 মার্চ। সেটা হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হক। শেরে বাংলা এ কে ফজলুল হক দিয়েছিলেন। তিনি কি ছিলেন? পরীক্ষা কিন্তু আসতে পারে। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষায় আসে লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। পরীক্ষা আসতে পারে লাহোর প্রস্তাব কত তারিখে প্রস্তাবিত হয়? 23 মার্চ 1940। 23 মার্চ 1940। 23 মার্চ 1940। দেখো এখানে শেরেবাংলা একটু ফজলুল হকের কিছু তার জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ দেওয়া আছে, পরীক্ষা আসতে পারে। 26 অক্টোবর 1873। 26 অক্টোবর 1873 সালে তিনি জন্মগ্রহণ করেন, এবং তিনি মৃত্যুবরণ করেন 27 এপ্রিল 1962। 27 এপ্রিল 1962।
আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ এবং আশা করি নোটও মোটামুটি কমপ্লিট হয়েছে এবং এর বাইরে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারেই কম। 1940 সাল থেকে যদি আসে তাহলে কিন্তু এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমন? ওকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে তোমরা যারা যারা যুক্ত আছো। আচ্ছা, সো নোট কমপ্লিট কিনা সবাই একটু জানিয়ে দাও। এখন দেখো, আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, 23 মার্চ ছিল কিন্তু পাকিস্তান দিবস, তাই না? 23 মার্চ ছিল পাকিস্তান দিবস, কারণ এই দিন কি এই যে লাহোর প্রস্তাবের যে প্রস্তাবগুলো করেছিল সেখানে পাকিস্তান নামে একটা আলাদা দেশ গঠনের প্রস্তাব করা হয়। ওকে, সো এই জন্য 23 মার্চ হচ্ছে কি পাকিস্তান দিবস পালন করা হতো। ওকে, সো আমরা গতকালকে পড়াইছিলাম যে 23 মার্চ এই পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানে 23 মার্চ কি হয়েছিল, যে ওই দিন আমরা দেশের সকল সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 1971 সালে, তাই না? ওকে, তো দেখো এখন 1943 সালে কি হয়েছিল তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। 1943 সালে কি হয়েছিল? 1943 সালটা আমাদের জাতীয় জীবনে বা আমাদের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ কেন সবাই একটু জানে। 1943 সালে আমরা সবাই জানি যে একটি বড় ধরনের একটা দুর্ভিক্ষ হয়েছিল, তাই না? কি হয়েছিল? একটা বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। কি হয়েছিল? একটি বড় ধরনের দুর্ভিক্ষ হয়েছিল। তোমরা সবাই জানে যে এই যে জয়নুল আবেদিন যে ছবিগুলা একে ভাই যে তিনি বিখ্যাত হয়েছে, এটা কিন্তু সেই দুর্ভিক্ষের ছবি। এখন 1943 সালে কি হয়েছিল দেখো, 50-এর মরণোত্তর হয়েছিল। কি হয়েছিল? 50-এর মরণোত্তর হয়েছিল। ওকে, এটা কি হয়েছিল বলতো? 50-এর মরণোত্তর। দেখি কারা কারা কমেন্ট করেছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা 1943 সালে হয়েছিল, যেটা হচ্ছে বাংলা ছিল 1350। তোমাদের এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা 1943 সালে হলো, এটাকে কেন 50-এর মরণোত্তর বলা হয়? কারণ তখন বাংলা সাল ছিল 1350। ওকে, তখন যেহেতু বাংলা সরকারকে বেশি প্রাধান্য দেওয়া হতো, এই জন্য সেই সময়ে এখন দেখো এটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই 50-এর মরণোত্তরটা কেন হয়েছিল এই উপমহাদেশে? কারণ হচ্ছে তখন যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ আমেরিকার সাথে প্রচুর যুদ্ধ হয়েছিল এবং আমাদের এশিয়াতেও হয়েছিল, তাই না? তো তখন কি হয়েছিল যে খাদ্য সংকট দেখা দিয়েছিল। তখন খাদ্য সংকট দেখা দিয়েছিল, কারণ আমদানি রপ্তানি তখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল যুদ্ধের পরে। ওকে, তো তখন কি হয়েছিল, এই উপমহাদেশে একটা দুর্ভিক্ষ হয়। সেখানে হচ্ছে কি, যেটার বাংলা সাল ছিল 1350, যেটার বাংলা সাল ছিল 1350, এই জন্য এটাকে বলা হয় 50-এর মরণোত্তর। কেমন? এই জন্য এটাকে বলা হয় কি 50-এর মরণোত্তর। কেমন? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ক্লাসটা শেয়ার করে দেবে আর বন্ধুদেরকে নিয়ে আসো ক্লাসে, বন্ধুদেরকে নিয়ে আসো। আর এখানে কিন্তু প্রায় এই যে 50-এর মরণোত্তর প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। কত লক্ষ? প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। কেমন? ওকে, দেখো এখানে কি হয়েছিল এই 1943 সালে, দেখো কি হয়েছিল যে আমাদের এটা বাংলা ছিল কি আমাদের, দেখো 1900 ওকে, তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তারপর দেখো এই যে 1943, দেখো এই যে ছবিগুলো আছে যে তৎকালীন সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কিন্তু এই যে বাংলাতে 1950 সালে 50-এর মরণোত্তর দেখা যায়, এখানে প্রায় 30 লক্ষ মানুষ মারা যায়। আর এই যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে জয়নুল আবেদিনের। দেখো 1943 সাল লেখা আছে জয়নুল 1943, যে জয়নুল আবেদিন যে ছবিগুলো এঁকেছিল সেই ছবিগুলোর
কিছু ছবি আমরা এখানে লিখে দেবো। এগুলা তোমরা যারা প্রাইমারি স্কুলে এই ছবিগুলো ছিল যে মৃত মানুষ, পাশে হচ্ছে যে এখানে কুকুর মানুষ খাচ্ছে, তাই না? ওকে, আচ্ছা। সো এগুলো খুবই প্যাথেটিক। এখানে আরো কিছু ছবি আছে যেগুলো জয়নুল বিখ্যাত কিছু ছবি, তাই না? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এই পর্যন্ত তোমরা নোট করেছো কিনা 1943 সালে কি হয়েছিল? আশা করি তোমরা সবাই ক্লিয়ার, তাই না? সো পরীক্ষা এখান থেকে আসলে তোমরা পারবে কিনা সবাই কমেন্টে জানিয়ে দাও। ওকে, 30টা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, ওটা আসছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে। নার্সিং ভর্তি ও নিয়োগ পরীক্ষা বা যে কোনো পরীক্ষা, আসলে সাধারণ জ্ঞানের কোনো স্পেসিফিক ব্যাচ নাই। যেমন এই একই প্রশ্ন হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা বলো, নিয়োগ পরীক্ষা বলো, তারপরে চাকরির পরীক্ষা বলো, সব পরীক্ষা একই ধরনের। ইতিহাস তো আর কোনো চেঞ্জ হবে না, তাই না? সব পরীক্ষা আসলে এর মধ্যে থেকে আসে। ঠিক হয়? কতজন আছে? ওকে, তো আচ্ছা, আর আজকে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, ইনশাআল্লাহ কালকে থেকে সমস্যা থাকবে না। সো তোমরা যা শুনতে পাচ্ছ আশা করি তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কেমন? ওকে, সো আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের 1900 সরাসরি এর মাঝে হচ্ছে, যেহেতু এর মাঝে জাতিসংঘ গঠন করা হয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের ইতিহাসের মধ্যে না। সো এটা আমরা আবার স্কিপ করলাম। সো জাতিসংঘ নিয়ে আমরা নেক্সট কালকে আরেকটা ক্লাস দেব, জাতিসংঘ কমপ্লিট করে দেব, পরীক্ষা একটা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 1947 সালে কি হয়েছিল। 1947 সালে আমরা সবাই যদি দেশ ভাগ হয়েছিল, তাই না? ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছিল। সো এখন আমরা 1947 সাল নিয়ে একটু পড়বো। জি স্যার, পারবো। দুর্জয় বলতে আমাদের সাথে। আর তোমরা একটু শেয়ার করে দাও ভাইয়া, তোমরা যারা যারা আছো এই মুহূর্তে আমাদের সাথে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। নার্সিং অ্যাডমিশনের আজকে ক্লাসটি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। কিন্তু দেখো কি হয়েছিল, দেখো এখানে দুইটা পতাকা আছে। এটা হচ্ছে ভারতের জন্ম আর হচ্ছে পাকিস্তানের জন্ম। ওকে, এটা কি একদিন পর পর দুইটা দেশের জন্ম হয়। দেখো এখন আমরা একটু দেখে নেব। দেখো, পাকিস্তানের যে জন্ম সেটা হচ্ছে 14ই আগস্ট, আর ভারতের জন্ম হচ্ছে 15ই আগস্ট। সবাই একটু দ্রুত লিখে ফেলো। এটা কত সালে হয়? 1947 সালে যে দেশ ভাগ হয়, এই দেশ কৃষির উপরে ভিত্তি করে ভাগ করা হয়। এটা কিন্তু লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। এই লাহোর প্রস্তাব দিয়েছিলেন আমাদের যে শেরে বাংলা একে ফজলুল হক। সো একজন বাঙালি, সে বাঙালি হিসেবে দেখো যে উপমহাদেশে দুইটি দেশকে ভাগ করেছিল তার প্রস্তাবের উপরে ভিত্তি করে, কেমন? ওকে, সো এটা হচ্ছে 1947 সালের 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানের জন্ম, এবং 1947 সালের 15ই আগস্ট হচ্ছে ভারতের জন্ম। এখন আমরা এখানে দেখো এই পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ তৎকালীন সময় পাকিস্তানের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা দেখবো। পাশাপাশি তৎকালীন সময় এই ভারত জন্মের সময় যাদের সবচেয়ে বেশি ভূমিকা আছে বা ওই স্বদেশের, তাদের একটু দেখে নেবো। সো দেখো, প্রথম গভর্নর পরীক্ষা আসতে পারে, তোমাদের জানার জন্য পরীক্ষার জন্য আসতে পারে যে পাকিস্তান যখন জন্ম হয় 14ই আগস্ট 1947 সালে, তখন প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন তৎকালীন পাকিস্তান জন্মের পরে প্রথম গভর্নর জেনারেল। ওকে, এবং পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। এইটা হচ্ছে লিয়াকত আলী খান। ওকে, আমি ছবি সহ তোমাদেরকে দিলাম, এবং যাতে করে এই পড়াটা তোমরা কখনো না ভুলে যাও। এবং এটা হচ্ছে প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। ওকে, মোহাম্মদ আলী জিন্নাহর ছবি। ওকে, তারপর দেখো এই যে এটা হচ্ছে লিয়াকত আলী খান, এবং এটা হচ্ছে প্রথম প্রেসিডেন্ট, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা। ক্লিয়ার? সো এই ছবিগুলো তোমাদের জন্য অনেক কষ্ট করে কালেক্ট করে তোমাদেরকে দিছি, জাস্ট হচ্ছে তোমরা একটা ভালো নোট যাতে আমরা দিতে পারি উপহার তোমাদেরকে এই জন্য। এবং গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং অবশ্যই তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত, এবং ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তোমরা এখনো যারা আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যারা এখন ভর্তি হলে, খুব দ্রুত ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ। তোমরা যারা যারা ভর্তি হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা নিয়মিত ক্লাস দেখে সবকিছু পাচ্ছ, এবং আমরা সর্বপ্রথম লেকচার শিটগুলো কিন্তু তোমাদেরকে পাঠাচ্ছি, কেমন? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, এই ভারত যখন জন্ম হয় ভারতের, তখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। এটা হচ্ছে কি জওহরলাল নেহেরু। প্রথম প্রেসিডেন্ট ছিলেন কি রাজেন্দ্র প্রসাদ। আর ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে। ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে। এই দেখো মহাত্মা গান্ধী, ভারতের জাতির পিতা বলা হয় মহাত্মা গান্ধীকে। ক্লিয়ার? সো আশা করি তোমরা এটা এখন ভালো করে মনে রাখতে পারবা, কারণ যেহেতু ছবি সহ দেওয়া আছে। কেমন? ওকে, কি তোমার ওই ল্যাপটপে কাজ করতেছে এটা? তোমার ল্যাপটপে? এটা আমার। আচ্ছা, সো এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে স্লাইডটি আছে। দেখো 1948 সালে কি হয়েছিল, সবাই কমেন্টে জানিয়ে দাও। 1948 সালে কি হয়েছিল? 1948 সালে কি হয়েছিল সবাই জানিয়ে দাও। আজকে এই ল্যাপটপে আনো, এখানে কাজ করা, ফোন আসলে রিসিভ করতে হবে। একটু একটু আচ্ছা, 1948 সালে কি হয়েছিল দেখো। 1948 সালে, তোমরা একটু দ্রুত নোট করো আবার, কারণ আমরা একটু আধা ঘন্টা শেষ করতে হবে ক্লাসটা। ওকে, 1948 সালের 23 ফেব্রুয়ারি কি হয়েছিল? যেহেতু দেশভাগ হয়েছিল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হয়েছিল, তাই না? আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর এখন যে পাকিস্তান সেটা ছিল পশ্চিম পাকিস্তান। তো তৎকালীন সময়ে কি হয়েছিল, যে আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আমরা আমরা যে পূর্ব পাকিস্তান ছিলাম, আমাদের মধ্যে একটা দাবি ছিল 23 ফেব্রুয়ারি 1948 দেশভাগের পরে আমরা গণপরিষদে সর্বপ্রথম রাষ্ট্রভাষার দাবি করেন। পরীক্ষা আসতে পারে যে সর্বপ্রথম গণপরিষদের রাষ্ট্রভাষার দাবি তোলেন কে? সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কে? সবাই জানিয়ে দাও, কে প্রথম দাবি তোলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ। আজকে আমরা পড়ছি বাংলাদেশের ইতিহাস। তোমরা যারা পরে আসছো, যারা সবাই হচ্ছে আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা যারা পরে আমাদের সাথে যুক্ত হয়েছো, সবাই সবাই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আমরা পড়ছি বাংলাদেশের ইতিহাস। ওকে, তো এই বাংলাদেশ ইতিহাস থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কেমন? আচ্ছা, তারপর ওকে, তারপর দেখো, এটা হচ্ছে 1948 সালের 23 ফেব্রুয়ারি। পরীক্ষায় আসতে পারে যে 1948 সালের 23 ফেব্রুয়ারি সর্বপ্রথম গণপরিষদে, কোথায়? গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত কি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন, তাই না? যে পরীক্ষা আসতে পারে সর্বপ্রথম রাষ্ট্র বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন কে? সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কেমন? ধীরেন্দ্রনাথ দত্ত। তারপর দেখো 15 ফেব্রুয়ারি পরে আমরা চলেছি 15ই মার্চ। আমরা ইতিহাসে যে গুরুত্বপূর্ণ যে দিনগুলো আছে সেই দিনগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তারপর ক্লাসে পিডিএফ দেবো, আর পিডিএফ পেতে তোমাদের অবশ্যই শেয়ার করতে হবে। আর তোমরা যারা এখনো আমাদের অনলাইন বা অফলাইন ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে যাও। আর তোমরা তোমরা যারা ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফ্রেন্ডদের, এইচএসসি যে গ্রুপগুলো আছে তোমাদের কলেজের, সেখানে সবাই শেয়ার করে দিবে, যাতে করে তোমাদের পরিচিত যারা পরীক্ষা দিবে, নট অনলি নার্সিং, যে কোনো মেডিকেল বলো, ইউনিভার্সিটি বলো, সবার জন্য এই পড়াগুলা গুরুত্বপূর্ণ। সবাইকে ক্লাসগুলো শেয়ার করে দিবা, আর সবাইকে একটু মেনশন করে দিবা, কেমন? ওকে, তারপর দেখো 23 মার্চ কি হয়েছিল? খাজা নাজিমুদ্দিন একটা চুক্তি করেন। কি চুক্তি করেন? যে রাষ্ট্রভাষা হবে বাংলা। ওকে, পূর্ব পাকিস্তানের সাথে তার একটা চুক্তি হয়। কে চুক্তি করেন? খাজা নাজিমুদ্দিন একটা চুক্তি করেন। সেই চুক্তিটা কি হচ্ছে? রাষ্ট্রভাষা হবে বাংলা। তারপর এই 15 মার্চের পরে দেখো, মাত্র 6 দিন পরে দেখো কি হয়েছে। দেখো তারা কত গাদ্দার। পাকিস্তানিরা 15ই মার্চ, দেখো পাকিস্তানিরা কত গাদ্দার। 15ই মার্চ তারা হচ্ছে একটা চুক্তি করে, যেটা যেটা করেন খাজা নাজিমুদ্দিন, যে রাষ্ট্রভাষা হবে বাংলা। কিন্তু 21শে মার্চ, মাত্র 6 দিন পরে, এই যে মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানে যেটা আমরা একটু পরে আসছিলাম, যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল যে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন কি উর্দু হবে আবার রাষ্ট্রভাষা। কোথায় বলে এটা? রেসকোর্স ময়দানে, বর্তমানে যেটা সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ আলী জিন্নাহ আবার ঘোষণা করেন কি যে উর্দু হবে
রাষ্ট্রভাষা, উর্দু হবে রাষ্ট্রভাষা। কেমন? ওকে, সো তারা দেখো কথার কি বলার সাথে সাথে তো হচ্ছে তারা এটাকে আবার কথার বল লাভ করে, তাই না? তারপর দেখো 24শে মার্চ কি হয়, দেখো 24শে মার্চ, 21 মার্চের পর 24শে মার্চ আবার এই মোহাম্মদ আলী জিন্নাহ আবার ঘোষণা করেন কি যে এটা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে আসেন, সেই প্রোগ্রামে দেখো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে আসেন, সেখানে আবার তিনি ঘোষণা দেন যে উর্দু হবে রাষ্ট্রভাষা। দেখো এগুলা বারবার বলার পরে এদেশের যে এদেশের যে শান্তিপ্রিয় মানুষ ছিল এবং এদেশের যে ছাত্র জনতা ছিল তারা কিন্তু তখন এই ভাষার জন্য যে 1952 যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের যে শুরুটা এটা কিন্তু এই 1948 সাল থেকেই হয়েছিল, কারণ তারা যখন বারবার এই তাদের ওয়াদা ভঙ্গ করেছিল তখন এই দেশের যে শিক্ষিত জনগণ আছে তারা কিন্তু বা যখন তৎকালীন যে স্টুডেন্টরা যারা ছিল তখন তারা এগুলোর প্রতিবাদ করা শুরু করে এবং এর চূড়ান্ত বিজয়টা হয় 1952 সালে। কেমন? ওকে, তো আশা করি তোমরা সবাই নোট করে ফেলছো। ওকে, এখন দেখো 1949 সালে কি হয়েছিল, আমরা একটু দ্রুত পড়াই যাই। 1949 সালে কি হয়েছিল, দেখো 1949 সালে কি হয়েছিল, আওয়ামী মুসলিম লীগের গঠন হয়েছিল। তো সবাই একটু দ্রুত করতে হবে, আমাদের ল্যাপটপে মনে বেশি চার্জ কম। সো আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল 1949 সালে, আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল। 1906 সালে শুধু মুসলিম লীগের জন্ম হয়েছিল, আর 1948 সালে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয় কত, 23 জুন 1949। ওকে, 23 জুন, এই 23 জুন হচ্ছে 23 জুনে হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ হয়েছিল। 23 জুন হয়েছিল পলাশীর যুদ্ধ। ওকে, তো দেখো এটাকে কি বলে, ব্যাটেল অফ পলাশী। যে পলাশীর যুদ্ধটাকে ইংলিশ কি, ব্যাটেল অফ প্লাসি। ওকে, ব্যাটেল অফ প্লাসি হচ্ছে। সো এখন তোমাদের জানতে হবে যে ব্যাটেল এবং ওয়ার কি। ব্যাটেল এবং ওয়ার, ওয়ার হচ্ছে অনেকগুলো ব্যাটেল মিলে হয় একটা ওয়ার, অনেকগুলো ব্যাটেল, অনেকগুলো ছোট ছোট, অনেকগুলো ছোট ছোট যুদ্ধ মিলে হচ্ছে একটা ওয়ার। কেমন? ওকে, যেমন বাংলাদেশ 1971 সালে কি হয়েছে, ওটা কি ব্যাটেল ছিল না ওয়ার ছিল, ওটা ছিল ওয়ার। কেমন? সো ব্যাটেল এবং ওয়ারের মধ্যে পার্থক্য পাইছো কিনা তোমরা সবাই একটু জানিয়ে দাও। আচ্ছা, ব্যাটেল এবং ওয়্যারের মধ্যে তোমরা পার্থক্য পাইছো কিনা সেটা একটু জানিয়ে দাও। সালমান, এই ফ্যানটা বন্ধ করে দাও তো, এই ফ্যানটা। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে স্লাইডটা আছে না, দেখো এখন আমরা চলে যাচ্ছি 1952 সালে। 1952 সালে আমরা চলে যাচ্ছি। 1952 সালে কি হয়েছিল দেখো, 1952 সালে কি হয়েছিল সেটা হচ্ছে, 1952 সালে কি হয়েছিল দেখো, আমাদের 26শে জানুয়ারি কি হয়েছিল, খাজা নাজিমুদ্দিন একটা চুক্তি ভঙ্গ করে, তিনি যে একটা চুক্তি করেছিল দেখো, সেই চুক্তি আবার তিনি নিজেই ভঙ্গ করে। ওকে, ভঙ্গ করে হচ্ছে তিনি আবার কি বলেন যে রাষ্ট্রভাষা হবে উর্দু। কেমন? ওকে, আবার এটা কত সালে, 1952 সালে, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারির আগে, তাই না? 21শে ফেব্রুয়ারির আগে, আগের মাসে কি হয়েছিল দেখো, আবার 30 জানুয়ারি মাত্র 4 দিন পরে কি হয়, এর প্রতিবাদে এই তিনি যে খাজা নাজিমুদ্দিন 26 তারিখ তার যে চুক্তি ভঙ্গ করেছিল, যেটা আগে সে যেটা চুক্তি করেছিল যে রাষ্ট্রভাষা হবে বাংলা, কোথায়, পূর্ব পাকিস্তানের, কোথাকার, পূর্ব পাকিস্তানের, তখন কি হয়, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 1952 সালের 30শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। কেমন? ওকে, তো তারপরে কিন্তু আমাদের যে 21শে ফেব্রুয়ারি হয়, সো 21শে ফেব্রুয়ারি নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা বাংলাদেশের ইতিহাসের যে পরবর্তী যে সালটা আছে এটাতে চলে যাই। এটা হচ্ছে 1953 সালে কি হয়েছিল দেখো, 1953 সালে দেখো, আচ্ছা, যুক্তফ্রন্ট গঠন করা হয়েছিল। তোমরা সবাই একটু নোট করে রাখো, 1953 সালে কি হয়েছিল, 1953 সালে যুক্তফ্রন্ট, তাই না? 1953 সালে হচ্ছে যুক্তফ্রন্ট। ওকে, আর 1952 সালে তো তোমরা লেখছো যে ভাষা আন্দোলন, তাই না? বাংলা ভাষার আন্দোলন, সেখানে রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার, এটা 1952 সাল নিয়ে কিন্তু 1952 সালের এই যে
আমার ভাইয়ের রক্তে রাঙানো, তাই না? দেখো এখানে তোমরা যারা নার্সিং করবা তোমাদের জন্য এইটা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়ের রক্তে রাঙানো, ওকে। আমার ভাইয়ের, এটা কোথায় হয়েছিল? ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল ওখান থেকে তারা প্রথম হচ্ছে একটা আমতলা ছিল, সেখানে প্রথম তারা মিছিল করে সেখানে গুলি চালায়, ওকে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এমার্জেন্সি গেটের ওখানে। তখন তাদের রক্তাক্ত শরীরগুলো পড়েছিল তৎকালীন সময়ে এই ঢাকা মেডিকেলের যারা নার্স যারা ছিল, এই ঢাকা মেডিকেলের নার্সরা হচ্ছে তখন এই যারা গুলি খেয়েছিল তাদেরকে নিয়ে যায় হচ্ছে হসপিটালে। সেখান থেকে তখন তারা হচ্ছে এই যে আমার ভাইয়ের রক্তের আগুন, এই যে আমার ভাই যারা এখানে আছে তখন হচ্ছে ওখানকার যারা স্টাফ ছিল, নার্স ছিল, তারা বলেছিল যে আমার ভাইদের গুলি করছে, ওকে। সেখান থেকে কিন্তু এই গানটা প্রথম হয়েছে সেখানে, যে আমার ভাইয়ের রক্তের আগুন। বুঝতে পারছো? এখানে কিন্তু নার্সদের একটা বড় একটা ইতিহাস আছে, ওকে। আচ্ছা, যাই হোক 1953 যুক্তফ্রন্ট গঠন করা হয়। এই যুক্তফ্রন্টে দেখো বিভিন্ন দলের প্রধান কারা কারা ছিল এটা আমরা একটু জেনে নিব। সেটা হচ্ছে আওয়ামী মুসলিম লীগের দায়িত্বে ছিল তখন মৌলানা আব্দুল হামিদ খান বাসানী, তার নেতৃত্বে ছিল আওয়ামী মুসলিম লীগ। শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে ছিল কৃষক প্রজা পার্টি, কি ছিল? কৃষক প্রজা পার্টি। এবং এছাড়াও তৎকালীন সময় কি ছিল? হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ছিল, কেমন? ওকে। তারপর এছাড়া আরো কিছু এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ইসলামিক কিছু দল ছিল, সেটা হচ্ছে নিজাম ইসলাম, পাকিস্তান গণতান্ত্রিক দল, পাকিস্তানি খিলাফত, এই দলগুলো ছিল, ওকে। সো যুক্তফ্রন্টে এই দলগুলো মোটামুটি ছিল, কেমন? ওকে। আচ্ছা ভাইয়া, কে বলে আমরা? ভাইয়াকে বলে আমরা যারা অনলাইনে আছি সবাই মিলে। আচ্ছা তোমরা যারা অনলাইনে আছো তোমাদের তো আমরা একটা ডিসকাশন গ্রুপ খুলে দিচ্ছি, কেমন? ডিসকাশন গ্রুপ আমাদের অফিস থেকেই খুলে দিবে, হ্যাঁ। ওকে। সো তোমরা যারা ভর্তি আছো, আর তোমরা যারা ভর্তি আছো ক্লাসটা সবাই শেয়ার করে দাও। আচ্ছা দেখো 1954 সালে কি হয়েছিল, দেখো যুক্তফ্রন্ট নির্বাচন হয়, কি হয় দেখো 1954 সালে কি হয়েছিল। দেখো এই যে যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিল, যে যুক্তফ্রন্ট যেটা হয়েছিল যুক্তফ্রন্টের নির্বাচন, দেখো কি হয় যে আবার এই যে যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। তৎকালীন যে পূর্ব পাকিস্তানে যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল সেখানে যুক্তফ্রন্ট জয়লাভ করে। আর এই যুক্তফ্রন্টের নেতৃত্বে কে ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক, ওকে। সো 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, সেই নির্বাচনে যে প্রাদেশিক নির্বাচন হয় সেখানে যুক্তফ্রন্ট জয়লাভ করে। এবং এই 30শে মে কিন্তু আবার এই কি হয়, ওকে। তো সবাই একটু নোট করো দ্রুত যে 30শে মে হচ্ছে যুক্তফ্রন্ট এখন আমি হোয়াটসঅ্যাপে একটু ক্লাস শেষ করে জি জি হ্যাঁ বলেন যে আমরা এক করে জানি আমি এই নাম্বার থেকে। তো আশা করি সবাই নোট করেছো। প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে হচ্ছে, এবং 30শে মে হচ্ছে নির্বাচনটা বাতিল হয়ে যায়, কেমন? ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা যারা আমাদের সাথে আছো। তোমরা যারা যারা আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর এই যুক্তফ্রন্ট হচ্ছে আমাদের কিন্তু মাত্র মার্চ মাসে হয়েছিল। এটা হচ্ছে যুক্তফ্রন্টটা কত সালে? আমাদের যে 1954 সালের মার্চে, কেমন? 1954 সালের 12 থেকে 14 মার্চ, কেমন? 1954 সালের 12 মার্চ, কেমন? 8 থেকে 12, 12 থেকে 14, 8 থেকে 12 মার্চ এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়, ওকে। এই যে প্রাদেশিক নির্বাচনটা, কেমন? ওকে। আর 30শে মে আবার হচ্ছে এই নির্বাচনটা বাতিল হয়ে যায়, ওকে। আচ্ছা, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তোমরা যারা যারা ক্লাসটা শেয়ার করেছো এবং ক্লাসে আসছো এখন পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবং এখানে এই যে যুক্তফ্রন্ট যে নির্বাচনটা হয়েছিল, এবং এই নির্বাচনে কি হয় যে আওয়ামী মুসলিম লীগ টোটাল হচ্ছে, আওয়ামী মুসলিম লীগ যেটা শেরেবাংলায় যেটা হচ্ছে আমাদের এই যে শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যে যুক্তফ্রন্টটা ছিল, সেই নির্বাচনে দেখো একটু সবাই নোট করে রাখো, শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যেটা ছিল, যেমন হচ্ছে আমাদের দেখি একটু পরের স্লাইডটা কি আছে। আচ্ছা, সো এই যে নির্বাচনটা হয়েছিল এখানে হচ্ছে মোট আসন ছিল কয়টা? 309টা। এই যুক্তফ্রন্ট যে নির্বাচনটা হয়েছিল এখানে টোটাল হচ্ছে আমাদের 309টা আসন ছিল,
ওকে, যুক্তফ্রন্ট নির্বাচনে কয়টা ছিল? যে 309টা আসন ছিল, মোট আসন ছিল হচ্ছে 309টা। আচ্ছা, তো এর মধ্যে হচ্ছে আওয়ামী মুসলিম লীগ পায় হচ্ছে 129টা, আওয়ামী মুসলিম লীগ হচ্ছে 143টা আসনে জয়লাভ করে। কেমন? ওকে, তো এখন চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। 1958 সালে আমরা চলে যাচ্ছি, একটু দ্রুত শেষ করতে হবে। 1958 সালে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল এর মধ্যে হচ্ছে 1958 সালের 7ই অক্টোবর কি হয়েছিল। দেখো 1958 সালের 7 অক্টোবর হচ্ছে যে দেখো পাকিস্তানে যে সামরিক শাসন, দেখবা যে কয়দিন পর পর পাকিস্তানে দেখবা প্রতি বছরই একবার কু হয়। ঠিক আছে, কু কি? সেটা হচ্ছে কি সেনা অভ্যুত্থান। ওকে, সেনা অভ্যুত্থান মানে সেনাবাহিনী সবাইকে অ্যারেস্ট করে তারা দায়িত্ব গ্রহণ করে। এটা কিন্তু পাকিস্তানের একটা পূর্বের একটা ইতিহাস, কারণ ওই দেশে পাকিস্তানের সরকার বেশি দিন টিকে না। পাকিস্তানের সরকার বেশি দিন টিকে না। দেখবা যে পাকিস্তানের যত প্রধানমন্ত্রী হয়েছে সবারই জেল খাটতে হয়েছে, সবার। কেমন? কারণ কি? দেখো এই ইতিহাসটা তো অনেক আগে। 1958 সালে কি ছিল? 7ই অক্টোবর ইস্কান্দার মির্জা যিনি হচ্ছে পাকিস্তানের সর্বপ্রথম প্রধান কি ছিলেন, তিনি ইস্কান্দার মির্জা রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। ইস্কান্দার মির্জা সামরিক কুয়ের মাধ্যমে, কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে, সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেন। 7ই অক্টোবরের 27 অক্টোবর মাত্র 20 দিন পরে জেনারেল আইয়ুব খান কুয়ের মাধ্যমে, তিনিও কি সামরিক কুয়ের মাধ্যমে আবার ক্ষমতা দখল করেন। বুঝতে পারছো? পাকিস্তানে কিন্তু এই যে সেনা অভ্যুত্থান এটা কিন্তু আগে থেকেই হয়ে আসছে। কেমন? ওকে, তো তোমরা এই সাল দুটো একটু মনে রাখো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 1966 সালে কি হয়েছিল? 6 দফা। এটা আমরা সবাই জানি, পরীক্ষা আসতে পারে। 6 দফা কত সালে হয়েছিল? 1966 সালে কত তারিখ? 13 ফেব্রুয়ারি। কত তারিখে? 13ই ফেব্রুয়ারি। আচ্ছা, 47 এর পর নোট করতে পারি নাই। আচ্ছা, তোমরা এখান থেকে একটু নোট করো। আচ্ছা, সাউন্ড প্রবলেম একটু হচ্ছে, আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ হচ্ছে এরপরে আবার একটা ক্লাস আছে, এজন্য খুবই দুঃখিত যে আজকে একটু তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো দেখো 1966 সালে 6 দফা দেওয়া হয়। এটা হচ্ছে কি 13ই ফেব্রুয়ারি। 1966 সালের 13ই ফেব্রুয়ারি। দেখো এটাকে কি বলা হয়? বাঙালি জাতির মুক্তির সনদ। পরীক্ষা আসতে পারে বাঙালি জাতির মুক্তির সনদ কি? 6 দফা। 6 দফা। কেমন? ওকে, 6 দফা। আচ্ছা, দেখো এই 6 দফা ছিল কিসের উপরে? আবার 1940 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উপরে ছিল। ওকে, লাহোর প্রস্তাবের উপরে। আচ্ছা, তো হচ্ছে এই পরবর্তীকালে এই 6 দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার করা হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতই গুরুত্বপূর্ণ ছিল যে এটাকে কি বলা হয়? ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়। কি বলা হয়? পরীক্ষা আসতে পারে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ কোনটি? সেটি হচ্ছে 6 দফা। কত তারিখে হয়? 1966 সালের 13ই ফেব্রুয়ারি। ক্লাসটি তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিয়ে দাও। আজকে একটু সাউন্ড প্রবলেম হচ্ছে, বাট সাউন্ড ইনশাআল্লাহ আগামী ক্লাসে ক্লিয়ার হয়ে যাবে। কেমন? ওকে, সো তোমরা একটু আজকে ধৈর্য ধরে একটু থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আর প্রবলেম হবে না আশা করি। ওকে, তো নোটটা তোমরা পেয়ে যাবে। আর নোটটা পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবা। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নোটটা দিয়ে দেবো। তোমরা সবাই কে কে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই সেটা একটু জানিয়ে দাও। তোমরা কে কে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দিই। তোমরা কারা কারা? আর গতকালকে যারা নোটটা করছো, গতকালকে নোটটা কিন্তু তোমরা অনেকেই শেয়ার করো না। গতকালকের নোটটা কিন্তু তোমরা অনেকেই আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে কিন্তু অনেকেই শেয়ার করো না। আর তোমরা কিন্তু নোটটা এখন পর্যন্ত আমি দেখছি, নোটটা কিন্তু আমাদের পেইড ব্যাচে দেখছি, বাট তোমরা যারা ফ্রি ব্যাচে আছো তারা কিন্তু এই নোটটা আমি দেখতে পাইনি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে স্লাইড। দেখো কি আছে? 1969 সালে কি হয়েছিল? একটু দ্রুত। 1969 5 জানুয়ারি কি হয়েছিল? গণ অভ্যুত্থান। 1969 কি হয়েছিল? গণ অভ্যুত্থান। দেখো 1969 কি হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল। কয় তারিখ? 5 জানুয়ারি। 1969 সালের গুরুত্বপূর্ণ যে দিনগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করছি। 1969 সালের 5 জানুয়ারি কি হয়েছিল? গণ অভ্যুত্থান হয়েছিল। এবং 1969 সালের মানে 5 জানুয়ারি গণ অভ্যুত্থানের পর কি ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। কেমন? কারণ হচ্ছে পাকিস্তানের কাছ থেকে
পাকিস্তানের যে বৈষম্য এবং পাকিস্তানের যে অত্যাচার এবং এই অত্যাচার নিপীড়নের কারণে কিন্তু দিনে দিনে আমরা যে স্বাধীন হওয়ার যে বাঙালিরা পূর্ব পাকিস্তানকে স্বায়ত্তশাসী শাসন থেকে আলাদা করার জন্য আমাদের যে সংগ্রাম সেটা কিন্তু এই 1969 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই শুরু হয়েছিল বা এর আগে থেকে শুরু হয়েছিল। কেমন? ওকে, তারপর কি দেখো যে 20 জানুয়ারি 5 জানুয়ারি 20 জানুয়ারি কি হয়েছিল? শহীদ আসাদ দিবস। কারণ হচ্ছে এই 20 জানুয়ারি একটা মিছিলে শহীদ আসাদ শহীদ হন। এই আসাদের নামে দেখবা যে আমাদের আসাদ গেট আছে, আসাদ গেট, আসাদ গেট যে আমাদের সংসদ ভবনের ওখানে আসাদ গেট আছে, তাই না? আসাদ গেট একটা রাস্তার নাম। তো এই যে শহীদ আসাদ, এই শহীদ আসাদ দিবস পরীক্ষা আসতে পারে, শহীদ আসাদ দিবস কবে? সেটা হচ্ছে 20 জানুয়ারি। এই দিন কি হয়েছিল? তিনি পাকিস্তানিরা তাকে মিছিলে গুলি করে হত্যা করে। ওকে, এজন্য এটা হচ্ছে শহীদ আসাদ দিবস। ওকে, এখন তো যে 15ই ফেব্রুয়ারি দেখো, এই যে 20 জানুয়ারি পরে 15ই ফেব্রুয়ারি কি হয়? এই যে সার্জেন্ট জহিরুল হক তিনিও হচ্ছে তাকেও হত্যা করা হয়। কেমন? তাকেও হত্যা করা হয়। এই জন্য এই যে সার্জেন্ট জহিরুল হক নামে একটা হল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সার্জেন্ট জহিরুল হক হল। ওকে, তারপর দেখো এখানে কি হয়? এই যে গণ অভ্যুত্থানের পরে 5 জানুয়ারি কি হয় আবার? যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। কারণ কি? পশ্চিম পাকিস্তান মনে করেছিল যে তারা কি রাষ্ট্রদ্রোহিতার কারণে, তারা দেশের বিরুদ্ধে, তারা যে দেশ ভাগ করার জন্য যে যুদ্ধ করেছিল বা গণ অভ্যুত্থানের ডাক দিয়েছিল, তারা এটাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল। এটাকে বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলা। কতজনের বিরুদ্ধে? 35 জনের বিরুদ্ধে। কেমন? আর এখানে 22 ফেব্রুয়ারি কি হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলা আবার আন্দোলনের কারণে প্রত্যাহার করা হয়। কেমন? ওকে, তো আন্দোলন সংগ্রামের যে বাঙালিদের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস প্রায় 100 বছর আগে, তাই না? আরো বেশি সময় ধরে। তো তোমরা নোট করতে পারছো কিনা সেটা একটু জানিয়ে দাও সবাই। নোট করতে পারছো কিনা সেটা একটু জানিয়ে দাও সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দ্রুত নোট করে ফেলো ভাইয়া, দ্রুত নোট করে ফেলো। আর গতকালকের মতো নোট করা হলে একটু জানিয়ে দাও, নোট করা হলে একটু জানিয়ে দাও ভাই। ভাই কোথায় আছে ভাই? আপনি ফার্মে থাকি? আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা ভাই, তাহলে আমি শুনতে চাই, ক্লাসে তো তাহলে বেরোয় যাবে। ওকে, আচ্ছা কি আছে দেখো, 1970-এ কি হয়েছিল? সাধারণ নির্বাচন হয়েছিল, তাই না? 1970-এ কি হয়েছিল? আমরা একেবারে কি যুদ্ধের কাছাকাছি চলে আসছি, তাই না? তো এটা হচ্ছে আমাদের 1970 সাল মানে 1971 সালের আগে, 1971 সালের 1971 সালের আগে, এবার 1970 সালে চলে আসছি। এখানে কি ছিল? সাধারণ নির্বাচন হয়েছিল। এই সাধারণ নির্বাচনে কি হয়েছিল? আওয়ামী লীগ গেছে 169 আসনের মধ্যে 167টি আসনে বিপুল জয়লাভ করে। এটা হচ্ছে মোটামুটি 1905 সাল থেকে আমরা একবার 1970 সাল পর্যন্ত চলে আসলাম। এবং আজকে ক্লাসে আমরা এটাই ছিল মোটামুটি আজকের শেষ স্লাইড। ওকে, তো তোমরা সাধারণ নির্বাচন পরীক্ষা আসতে পারে, সাধারণ নির্বাচন কত সালে হয়েছিল? 1970 সালে। কেমন? তো এটাই ছিল আজকে আমাদের গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এর পক্ষ থেকে আজকে আমাদের যে বাংলাদেশের ইতিহাস, এবং বাংলাদেশের ইতিহাসের থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, আচ্ছা পরে লিখে নিবে অবশ্যই। ওকে, সো তোমরা আজকে ক্লাসটা কারা কারা নোট করছো সেটা একটু জানিয়ে দাও। আচ্ছা, 1970 সালের জাতীয় পরিষদ আর প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল, সাধারণ পরিষদের নির্বাচন। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাস তোমরা যারা যারা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করবে। আর যারা এখন ভর্তি হও নাই, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাবে। আমাদের অনলাইন বা অফলাইন ব্যাচে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এই নাম্বারগুলো আমার কাছে থাকে, পাশাপাশি আমার একটা নাম্বার আছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে 01722177071। আর তোমরা ভর্তি হলেই আমাদের যে স্পেশাল যে লেকচার শিট আছে
আমাদের নতুন এডিশনে যে লেকচার শিট আছে সেই লেকচার শিট গুলো, লেকচার শিট, গাইড, কোশ্চেন ব্যাংক আমরা সব কিছু তোমার বাসায় পাঠিয়ে দেবো, কেমন? সো যারা এখন ভর্তি হও নাই, বাংলাদেশ নার্সিং ভর্তি কোচিং এর অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং। আর গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং এ ইনশাআল্লাহ তোমরা সবাই তো সরকারি নার্সিং কলেজ চান্স পেতে চাও, তাই না? সো ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা তোমাদের করব। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, আমি অলরেডি কমেন্ট করে দিয়েছি, তোমরা এই কমেন্টে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই যুক্ত হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা আমি কমেন্ট করে দিয়েছি এবং ক্যাপশনে দেওয়া আছে, কেমন? সো আজকের ক্লাসটা কারা যারা শেয়ার করো না, তোমরা যারা পরে আসছো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে দিবে। এবং আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ নোটস আছে, সো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের এই নোটসটা সংগ্রহ করবা। এখান থেকে পরীক্ষায় 1 থেকে 2 মার্ক কমন আসবে, কেমন? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করব। আর ক্লাসটি কেমন হয়েছে সেটা একটু জানিয়ে দাও। আজকে একটু সাউন্ড প্রবলেম ছিল, ক্লাসটি কেমন হয়েছে সবাই একটু জানিয়ে দাও সবাই। আচ্ছা, ক্লাসের লিংকটা আমি আবারও দিচ্ছি আপনাকে। আর আজকের নোটটা অবশ্যই তোমরা আমাদের গ্রুপে শেয়ার করে দিবা। আমাদের যে ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপে শেয়ার করে দিও। আমি গ্রুপের লিংকটাও কমেন্টে দিয়েছি এবং ক্যাপশনে দেওয়া আছে। সো অবশ্যই তোমরা শেয়ার করে আমাকে আবার জানাবা, এটা আমার নাম্বার, আমাকে অবশ্যই শেয়ার করে গ্রুপের নোটটা পোস্ট করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সবাই স্ক্রিনশট দিয়ে রাখো, কেমন? ওকে, তো আশা করি তোমরা সবাই আমাদের গ্রুপে আছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, আজকের ক্লাসে থাকার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা এখনো ভর্তি হও নাই, নার্সিং ভর্তি কোচিং এর বাংলাদেশের অন্যতম প্ল্যাটফর্ম গার্ডিয়ানে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আমাদের স্পেশাল ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।